ভিক্টোরিয়ান ইংল্যান্ড নামটা শুনলেই কেমন একটা গম্ভীর নিয়মকানুনে বাঁধার সময়ের কথা মনে আসে তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও অতটা সরল ছিল না। চলুন আজ ডুব দেয়া যাক সেই সময়ের উত্তাল ইতিহাসে। এটা ছিল এক বিশাল পরিবর্তনের যুগ, আর তার সবচেয়ে স্পষ্ট ছাপ পড়েছিল সেই সময়ের শক্তিশালী সাহিত্যে। ভিক্টোরিয়ান যুগটা সত্যি বলতে একটা অদ্ভুত ধাঁধার মতো। একদিকে ভাবুন, শিল্পে বিপ্লব ঘটছে, ব্রিটিশ সাম্রাজ্য ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, মানে চারদিকে শুধু উন্নতি আর উন্নতি। কিন্তু মুদ্রার অপর পিঠু ছিল ঠিক সেই একই সময়ে সমাজের ভেতরে ছিল গভীর অস্থিরতা, আর মানুষের বহুদিনের পুরনো বিশ্বাসগুলো সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তো এই যুগটাকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা বিশেষ বছরে ফিরে তাকাতে হবে। 1837-এ রানী ভিক্টোরিয়া সিংহাসনে বসলেন, আর সেখান থেকে যেন একটা নতুন যুগের শুরু। এরপর একে একে এমন কিছু ঘটনা ঘটল যা এই প্রায় 70 বছরের সময়টাকে পুরোপুরি বদলে দিয়েছিল, যার মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা আসে 1859 সালে। ভিক্টোরিয়ান যুগের সব অস্থিরতার মূলে ছিল আসলে একটা বিশাল লড়াই। ভাবুন, সমাজের দুটো মস্ত বড় খুঁটি, একদিকে বহু বছরের পুরনো ধর্মবিশ্বাস, আর অন্যদিকে হু হু করে এগিয়ে আসা নতুন বিজ্ঞান। আর এই দুটোর মধ্যে শুরু হলো একরকম ভূমিকম্পের মতো সংঘর্ষ। দ্বন্দ্বটা ছিল একেবারে মৌলিক জায়গায়। একদিকে ধর্ম, যার উৎস বাইবেল আর ভিত্তি হল বিশ্বাস, মানে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন এই আস্থা। আর তার ঠিক বিপরীতে ছিল বিজ্ঞান, যার উৎস ছিল পর্যবেক্ষণ আর যুক্তি, আর ভিত্তি ছিল হাতে কলমে পাওয়া প্রমাণ। এই দুটো তো একসাথে চলতে পারে না, তাই না? আর এই যে বিশ্বাসের সংকট, এই সংঘাতের আগুনে ঘি ঢালল একটা বই। 1859 সালে প্রকাশিত হল এমন একটা বই যা সবকিছুকে ওলটপালট করে দিল। ডারউইন তার তত্ত্বে কি বললেন? তিনি বললেন, পৃথিবীর সমস্ত প্রাণী, এমনকি আমরা মানুষেরাও আসলে খুব সরল জীবন থেকে সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছি। যোগ্যতমরাই টিকে থেকেছে। ভাবুন একবার, এই কথাটা তখনকার সমাজে কি প্রভাব ফেলেছিল। বাইবেলে যা লেখা আছে, মানে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, সেই ধারণার একেবারে উল্টো কথা। মহাবিশ্বে মানুষের যে একটা বিশেষ জায়গা ছিল, সেই বিশ্বাসটাই যেন টলে গেল। এই নতুন ধারণার ধাক্কায় স্বাভাবিকভাবেই লেখক, কবি, চিন্তাবিদরা একেবারে দিশে হারা হয়ে পড়লেন। কেউ কেউ নতুন দিনের আশা দেখলেন, আবার অনেকের লেখায় ফুটে উঠল গভীর হতাশা। কবি টেনিসনের মতো কেউ কেউ আবার চেষ্টা করলেন একটা মাঝামাঝি পথ বের করার, যেখানে হয়তো বিজ্ঞান আর ধর্ম দুটোই পাশাপাশি থাকতে পারে। তো প্রশ্ন হল, সাধারণ মানুষ এই সব বিশাল পরিবর্তন, এ ভাঙাগড়া, এগুলোকে কিভাবে দেখছিল, কিভাবে নিজেদের মানিয়ে নিচ্ছিল? এর সবচেয়ে ভালো উত্তরটা পাওয়া যায় সেই সময়ের সবচেয়ে শক্তিশালী শিল্পমাধ্যমে, উপন্যাসে। মানে ভিক্টোরিয়ান যুগকে বলা হয় উপন্যাসের স্বর্ণযুগ, আর এটা শুধু কথার কথা নয়, আক্ষরিক অর্থেই তাই। উপন্যাস তখন বেরু গল্পের বই ছিল না, এটা হয়ে উঠেছিল সমাজের সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক মাধ্যম। ভিক্টোরিয়ান লেখকরা কিন্তু শুধু কাল্পনিক গল্প লিখছিলেন না, তারা ছিলেন অনেকটা আজকের দিনের অনুসন্ধানের সাংবাদিকের মতো। তারা সমাজের একেবারে ভেতরকার সমস্যাগুলোকে বাস্তবতার আয়নায় তুলে ধরছিলেন। যেমন চার্লস ডিকেন্স, তার লেখায় উঠে আসছিল শিল্প কারখানার অন্ধকার দিক, দারিদ্র্য আর অবিচারের করুণ ছবি। আবার ধরুন ব্রন্টি বোনেদের কথা, তারা তাদের উপন্যাসে সমাজের চোখে নারীর অবস্থান, তাদের আবেগ আর সামাজিক শ্রেণীর দ্বন্দ্বকে সাহসের সাথে তুলে ধরেছিলেন। কিন্তু উপন্যাস হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে উঠল কেন? এর পেছনে একটা বড় কারণ ছিল একটা নতুন কৌশল, ধারাবাহিক প্রকাশনা। মানে একটা গোটা উপন্যাস একবারে বই হিসেবে বের না হয়ে ছোট ছোট পর্বে পত্রিকা বা ম্যাগাজিনে ছাপা হতো। ফলে অনেক কম খরচে সাধারণ মানুষও গল্পগুলো পড়তে পারছিল, আর এভাবেই উপন্যাস পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে। আচ্ছা, একদিকে তো গেল বাস্তবতার কথা, কিন্তু সবাই কি এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েছিল? না, একেবারেই না। একদল শিল্পী আর কবি ছিলেন যারা এই বস্তুবাদী, কঠোর নৈতিকতার যুগের বিরুদ্ধে একরকম বিদ্রোহ ঘোষণা করলেন। তাদের হাতিয়ার ছিল সৌন্দর্য। এই বিদ্রোহ থেকেই দুটো বড় শৈল্পিক ধারার জন্ম হল। একদল, যাদের বলা হতো প্রি-র্যাফেলাইট, তারা ভাবল যে এই শিল্প বিপ্লবের যুগে শিল্পের আসল সৌন্দর্য হারিয়ে গেছে, তাই তারা অনুপ্রেরণার জন্য ফিরে গেল মধ্যযুগের সরল, আবেগঘন শিল্পের দিকে।
আর আরেকটা দল ছিল আরও বিপ্লবী। তারা বলল, শিল্পের একটাই কাজ, সুন্দর হওয়া। শিল্প কোনো নৈতিকতার শিক্ষা দিতে বাধ্য নয়। এই দ্বিতীয় আন্দোলন মানে নন্দনতাত্ত্বিকদের মূল মন্ত্রই ছিল শিল্পের জন্য শিল্প। অস্কার ওয়াইল্ডের মতো লেখকরা এই ধারণার প্রধান মুখ ছিলেন। ভাবুন, এটা কতটা বৈপ্লবিক কথা ছিল। তাদের মতে একটা শিল্পের একমাত্র উদ্দেশ্য হল সুন্দর হয়ে ওঠা, আর কিচ্ছু নয়। তো এত সব কিছুর পর প্রশ্ন আসে, ভিক্টোরিয়ান যুগের এই যে দ্বন্দ্ব আর সৃজনশীলতা, এর থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি শেখার আছে? কেন এটা আজও এত গুরুত্বপূর্ণ? দেখুন, এই যুগটাকে যদি আমরা সংক্ষেপে বুঝতে চাই, তাহলে বলতে হবে এটা ছিল অনেকগুলো পরস্পর বিরোধী শক্তির যুগ। একদিকে ধর্ম আর বিজ্ঞানের লড়াই, অন্যদিকে শিল্পায়নের ফলে সমাজের দ্রুত পরিবর্তন। উপন্যাসের মাধ্যমে সামাজিক সমস্যার কথা বলা, আবার শিল্পের স্বাধীনতার জন্য লড়াই, এই সব মিলিয়েই ভিক্টোরিয়ান যুগ, যা শুধু ব্রিটেনকে নয়, আমাদের আজকের এই আধুনিক বিশ্বকেও একটা নতুন চেহারা দিয়েছিল। ভিক্টোরিয়ানরা তাদের সময়ের সেই উত্তাল দ্রুত বদলে যাওয়া পৃথিবীকে বোঝার চেষ্টা করেছিল তাদের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা দিয়ে, সাহিত্য আর শিল্প। তারা গল্প, কবিতা আর ছবির মাধ্যমে তাদের সংকটকে তুলে ধরেছিল। আর এটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের দিনে যখন আমাদের পৃথিবীটাও ঠিক একইভাবে দ্রুত বদলে যাচ্ছে, তখন আমরা নিজেদের সময়কে বোঝার জন্য কোন মাধ্যমগুলো ব্যবহার করছি?